সন্ধ্যায় মিমকে হোস্টেলে পৌঁছে দিয়ে গেল আদ্রিস। যাবার সময় আদ্রিস তাকে জিজ্ঞেস করেছিল, আজকে কি আমরা ভালো কিছু সময় কাটাতে পেরেছি? জবাবে মিম কিছু বলেনি, বরং কয়েক সেকেন্ড আদ্রিসের দিকে চেয়ে বলেছিল, আমাকে রেডি হতে হবে আবার, না হলে সন্ধ্যায় ক্লাস দেরি হয়ে যাবে। এই বলেই সে হোস্টেলে চলে যায়। বেচারা আদ্রিস এই ছোট্ট প্রশ্নের জবাব না পেয়ে হতাশ হলো। গোমরা মুখে মেসে চলে এলো সে। রাতে ওয়ার্ড শেষে হোস্টেলে ফিরল মিম। রুমে এসে খানিক সময় বিশ্রাম নিয়ে নামাজ পড়ে খেয়ে দিয়ে নিল সে। এর কিছুক্ষণের মাঝেই তার মা কল দিল। 2-4টে কথার পরেই মিমের মা তাকে জিজ্ঞেস করলো, আদ্রিসকে ফোন দিয়েছিলি? মিম খানিক ক্লান্ত ছিল, ফলে দ্রুতই ঘুমোতে চেয়েছিল। এর মাঝে তার মা তাকে আদ্রিসের কথা জিজ্ঞেস করায় কিঞ্চিত বিরক্তি প্রকাশ করল সে। বলল, সারাদিন ওর সাথেই ছিলাম আম্মু, এখন বোধহয় ঘুমিয়ে পড়েছে। শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করা উচিত? মেয়ের এহেন অবজ্ঞা অযত্নমূলক কথা শুনে হতবাক হলেন মিমের মা। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, এ কি কথা, মাত্র 11টা বাজে, এখনই ঘুমিয়ে পড়বে? ফোন দে ওকে। উফ আম্মু, এখন ফোন দিতে মন চাচ্ছে না। কেন খোঁজ খবর নেবি না ওর? কি খোঁজ নিব? হ্যাঁ, সারাদিন ওর সাথে থেকে আবার রাতে খোঁজ খবর নেওয়ার এনার্জি নেই আমার। এই যে এসব কারণে বিয়ের মতো সম্পর্ক বিরক্ত লাগে। এত দায়িত্ব নিয়ে কারোর খোঁজ খবর নেওয়া যায় না কারো সব সময়। মেয়ের কথায় আরো এক দফা হতবাক হলেন মিমের মা। বললেন, এসব কেমন কথা মিম? নতুন নতুন বিয়েতে তো মানুষ শখ করেও একটু খোঁজ নেয়। আমি জানতাম নতুন নতুন বিয়ে হলে সবাই সারাদিন একে অপরের খোঁজ নিতেই সময় পার করে ফেলে, আর তুই কিনা বিরক্ত হচ্ছিস। মিমের মেজাজ চটে গেল। কি কারণে কে জানে, কিন্তু মায়ের এসব কথায় ভীষণ বিরক্ত লাগছে তার। মেজাজটা খিটখিটে হয়ে আসছে। সে বলল, বিরক্ত হব না তো কি? এখন আমার শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু তুমি এখন এসব বলছো কেন? 2টা-3টা পর্যন্ত ক্লাস, তারপর ওর সাথে খাওয়া দাওয়া করে সারা বিকেল ঘুরে বেড়ালাম, তারপর এসে ওয়ার্ড। এর মাঝে কার শরীরে ক্লান্তি আসবে না তুমিই বলো? সে না হয় বুঝলাম তুই খুব ক্লান্ত, কিন্তু আদ্রিসকে ফোন দিয়ে 2 মিনিট কথা বলতি, কখন রুমে পৌঁছালো, রাতে কি খেলো, এসব কি একটু জিজ্ঞেস করা উচিত না? দেখো আম্মু, আমার মেজাজ কোনো এক কারণে খিটখিটে হয়ে আছে, ভালো লাগছে না এসব। আচ্ছা, তুই কি হোস্টেলে ফেরার পর একবারও ফোন দিয়েছিলি ওকে? না, তখন ভুলে গিয়েছিলাম, আর এখন ইচ্ছে করছে না। মিমের মা এবার যার পরনায় হতাশ হলেন। মেয়ের এমন চিন্তা ভাবনায় দুশ্চিন্তার ছায়া পড়ল তার মুখখানায়। কয়েক সেকেন্ড বাদে জিজ্ঞেস করলেন, তোর শ্বশুর শাশুড়ি ননদের সাথে কথা হয়? আদ্রিসের ব্যাপার হতে সোজা শ্বশুর বাড়িতে চলে যাওয়ায় মিমের মেজাজ আরো এক দফা চটে গেল। খিটখিটে কণ্ঠ নিয়ে বলল, এখন আবার শ্বশুরবাড়ির কথায় কেন গেলে আম্মু? তুই বল আগে, কারোর সাথে কথা হয়? মিম এক প্রকার জোরপূর্বক জবাব দিল, একদিন কথা হয়েছিল। মাত্র একদিন? তো রোজ কথা বলা সম্ভব নাকি? আর এই 2-3 দিনে কি কথা বলবো আমি? মিমের মা এবার দীর্ঘশ্বাস ছাড়লেন। যথাসম্ভব কণ্ঠ শান্ত রেখে বললেন, শোন মা, কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। এগুলো আগে ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল তোকে। রেগে যাবি না, একটু শান্ত হ, আর মেজাজটা ঠান্ডা করার চেষ্টা কর। মিম কিছু বলল না। প্রথমে মায়ের কথা শুনতে চাইল না সে। একবার ভেবেই বসলো কল কেটে দিবে সে, কিন্তু পরে মনের তাড়নায় নিজেকে শান্ত করল সে। খানিক সময় নিয়ে লম্বা লম্বা শ্বাস প্রশ্বাস নিল সে। ওদিকে মিমের মা মিনিট খানেক পর বলল, এবার একটু শান্ত হয়েছে মন মেজাজ? মিমের মেজাজ পূর্বের তুলনায় একটু শান্ত হলো বোধহয়। ছোট্ট করে সে জবাব দিল। তার মা এবার বলা আরম্ভ করলো, শোন মা, তোর এখন বিয়ে হয়েছে, বিয়ে মানেই দায়িত্ব। সে তুই মানিস আর না মানিস, যেহেতু বিয়ে হয়েছে সেহেতু দায়িত্ব তোকে পালন করতেই হবে। এর দায়িত্ব স্বামীর প্রতি আছে, শ্বশুর শাশুড়ির প্রতি আছে, নিজের সংসারের প্রতি আছে। তুই চাইলেও এগুলো অদেখা করতে পারবি না।
এখন এই দায়িত্বের মাঝে এটাও পড়ে যে অত্যন্ত রোজ 1 মিনিটের জন্য হলেও তাদের খোঁজ নেওয়া। ভালো না লাগলেও খোঁজ নিবি, বেশি না, শুধু কেমন আছেন, কি করেন, কি খাওয়া দাওয়া করলেন, এই তো। এইগুলো করলেই 1 মিনিট সময় পার হয়ে যাবে। দেখিস, তুই এমন খোঁজ নিলে তারা খুব খুশি হবে। তাদের মনে তোর জন্য মায়া ভালোবাসা জন্মাবে। এই মায়া ভালোবাসা তো এমনি জন্মায় না, এক পক্ষ থেকে এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে তুই না হয় এগিয়ে গেলি, আর তোকে তো এমন শিক্ষা দেইনি আমি, তাই না? তুই যদি মাসে 1 বার 2 বার খোঁজ খবর নিস, সেটা খারাপ দেখায়। বেয়ান সাহেব এমনও ভাবতে পারে যে হয়তো তোকে আমি এ শিক্ষাই দিয়েছি, তখন কিন্তু প্রশ্নটা আমার উপরে উঠবে। এজন্য অত্যন্ত কমপক্ষে আমার সম্মান রক্ষার্থেই প্রথম খোঁজ খবর নিস একটু, তারপর দেখবি এমনি অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর তোর মন মেজাজ এখন ভালো না বুঝলাম, কিন্তু রোজ তো এমন থাকবে না, তাই না? যখন ভালো লাগবে তখন খোঁজ নিবি, এতে ওনারা খুব খুশি হবে। আর আদৃশের বেলায় আমার কিছু বলার নেই, ওর প্রতি দায়িত্বটা তোর সবার আগে। ওর সব কিছুর খেয়াল খোঁজ ভালো মন্দ জানার দায়িত্ব তোর। নতুন বিয়ে হলে নিজের থেকেই একটু করে তো ইচ্ছা হয় ওর সাথে কথা বলি, কি করে শুনি। এইভাবে করেই তো দুজনের মাঝে ভালো সম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি পায়। তোর কি এসব ইচ্ছা হয় না? এতক্ষণ মায়ের কথাগুলো ভীষণ মনোযোগ সহকারে শুনছিল মিম। হঠাৎ মাঝে প্রশ্ন করায় সে ছোট্ট করে জবাব দিল, জানি না। জানবি না কেন? আহা, জানি না মানে জানি না, আর এসবের অভ্যাসও নেই আমার। এমন রুটিন করে কথা বলা ভালো লাগে না আমার, এসব অভ্যাস তো না আমি। তো নিজেকে অভ্যস্ত করে নে। অভ্যাস 2 দিনে হয় না, একটু একটু করে হয়। আর তুই যে আদৃশকে এমন অবহেলা করিস, ও কি জানে? না। মিমের মা এক প্রকার আকুল আবেদনের স্বরে বললেন, দয়া করে জানতে দিস না মা, বেচারা কষ্ট পাবে খুব। এর চেয়ে বরং নিজেকে একটু বদলানোর চেষ্টা কর। কি পারবি না? মিম নীরব রইল। তার মা বলল, চেষ্টা কর মা। যাই হোক, এ বিয়ের সম্পর্ক তো পালন করতেই হবে, তাই না? তাহলে এমন অবহেলা করে লাভ কি? মিম এবার বুঝল বোধহয়। মাঝে মাঝে এসব নিয়ে ভীষণ দ্বিধা দ্বন্দ্বে ভোগে সে। এসব সম্পর্কের ব্যাপারে সে একেবারেই কাঁচা। কোনো সম্পর্কে নিজ হতে এগিয়ে গেলে তা ভালো হবে তা নিয়ে জ্ঞান খানিক কম আছে তার। এসবের কারণ হয়তো তার আশেপাশের বিষাক্ত পরিবেশ। বিয়ের পর তার মাঝে এই দ্বিধাদ্বন্দ্ব ভাবটা বৃদ্ধি পেয়েছে খানিক। মাঝে মাঝে আদৃশ্যের প্রতি বিরক্তি কাজ করে, আবার মাঝে মাঝে আদৃশ্যের প্রতি খানিক ভালো লাগা কাজ করে। মিম ভেবে পায় না যে সে এমন দোদুল্যমান পরিস্থিতিতে কেন পড়ে। এটা তার মানসিকতার দোষ নাকি সময়ের দোষ? মাঝে সে ভাবে হয়তো কিছু সময় অতিবাহিত হলে সব ঠিক হয়ে যাবে, সে অভ্যস্ত হয়ে যাবে এসবের প্রতি। মিম তার মাকে বলল, আচ্ছা আম্মু, তোমার সব কথা শুনলাম, এবার আমি একটু রেস্ট নেই, ভালো লাগছে না তেমন। তার মা আর কথা বাড়ালো না, বলল, আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। আমি যা যা বলেছি তা নিয়ে একটু সময় করে ভাবিস। আচ্ছা আম্মু, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মিম ফোন রেখে বারান্দা হতে রুমে চলে এলো। এতক্ষণ যাবৎ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল সে। রুমে এসে দেখলো ফারহা তাকে কিছু বলার জন্যে প্রস্তুতি নিচ্ছে। সে জানে তার মায়ের মতোই নীতিবাক্য শোনাবে ফারহা, কিন্তু এই মুহূর্তে তার একটি কথা শোনার ধৈর্য বা ইচ্ছে কোনোটাই নেই মিমের। তাই ক্লান্তি মাখা কণ্ঠে বলল, আজকে আর না ফারহা, আমার ভালো লাগছে না, একটু ঘুমোতে দে। ফারহা দমে গেল, ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঘুমা তাহলে। মিম আর কথা বাড়ালো না, শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমের দেশে তলিয়ে পড়ল সে। পরের দিন ক্লাসের সবার মধ্যে মিম ও আদৃশের বিয়ের ব্যাপারে জানাজানি হয়ে গেল। আদৃশ এতে কোনো পরোয়া না করলেও মিম লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল।
সকলের প্রশ্ন ছিল কিভাবে দুজনের পরিচয় হলো, কিভাবে তাদের বিয়ের ব্যাপারে কথা এগোলো। প্রথম সে জবাব দিলেও পরে বিরক্ত হয়ে গেল। তার হয়ে ফারহাদ ছোট্ট করে কাহিনী বলে দিল উৎসুক জনতাকে। এতে মিম যেন হাঁপ ছেড়ে বাঁচল। সময় মতো সকালের ওয়ার্ডে আসলো সবাই। এখনও ক্লাস শুরু হতে আধা ঘন্টা সময় লাগলো। এজন্য অনেকে বসে গল্প করছে, অনেকে ক্যান্টিনে খেতে গিয়েছে, কিন্তু মিম ব্যস্ত আছে তার মায়ের কথাগুলো ভাবতে। কালকের কথাগুলো সে গুরুত্ব নিয়ে ভাবছে। দিন শেষে সে উপলব্ধি করতে পেরেছে ভুলটা প্রকৃতপক্ষে তারই ছিল। আর যাই হোক, সে এখন একটা সম্পর্কে আবদ্ধ। তার দায়িত্ব সে সম্পর্ককে যথাযথ মূল্যায়ন করে পালন করা। অথচ কালকে কি করে বসলো সে? মিম জানে না কাল কি কারণে এত মেজাজ খিটখিটে হয়েছিল তার। হয়তো দিনভর ক্লান্তির ফলে এমনটা হয়েছিল, বা হয়তো মুড সুইংয়ের ফলে এমনটা হয়েছিল। আসলে রুমে ঢোকার কয়েক মিনিটের মাঝেই আদ্রিশকে ফোন দিয়ে জিজ্ঞেস করা দরকার ছিল যে সে রুমে পৌঁছিয়েছে কিনা। আচ্ছা, এ কারণে কি মিম আদ্রিশকে সরি বলবে? বোধহয় হ্যাঁ, সরি বললেই হয়তো সে কিছুটা হালকা অনুভব করত। কিন্তু আদ্রিশ যদি তাকে হঠাৎ সরি বলার কারণ জিজ্ঞেস করে, তখন কি জবাব দিবে সে? মিম খানিক সময় ভাবল, কিন্তু যথাযথ উত্তর পেল না। তাতে কি হয়েছে, কিছু একটা বললেই হয়ে যাবে, কিন্তু এর পূর্বে তাকে সরি বলতে হবে। আদ্রিশ স্যারদের সাথে রাউন্ডে ব্যস্ত ছিল। মিম কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে দেখল আদ্রিশ শেষের দিকে একটা বেডের কাছে দাঁড়িয়ে আছে। সে অপেক্ষা করল। স্যাররা চলে যেতেই আদ্রিশের নজর মিমের উপর পড়ল। সে এই মুহূর্তে মিমকে দেখে কিঞ্চিত বিস্মিত হলো। এগিয়ে এসে মিমকে জিজ্ঞেস করল,